যতগুলো বড় বড় আমরা দেখব কিছু কিছু সমাবেশ ঘটেছিল, সেই সমাবেশে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। এটা আমার মনে হয় খুব ভালো করেছেন, কারণ তার মন্ত্রিসভাটা হয়েছে নবীন এবং প্রবীণের সমন্বয়। এই শপথ নেওয়ার পর থেকে তো আসলে বাংলাদেশে তারেকের যুগ শুরু হয়েছে। সেই যুগটা আসলে বাংলাদেশ কিভাবে দেখবে, রাষ্ট্রনায়ক হিসেবে ওনার পথ চলা কেমন হবে বলে মনে করেন? তারেক রহমান সাহেবকে বিশ্লেষণ করতে হলে আমার মনে হয় তার এই 17 বছরে কিছু কর্মকাণ্ডকে সামনে তুলে আনতে হবে। কারণ তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন তখনও কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতিকে, বিশেষ করে বিএনপির রাজনীতিকে তিনি দেখতেন এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে তিনি বেশি ভূমিকাটা পালন করেছেন। আপনি তাকে মূল্যায়ন করতে হলে তার 17 বছরের যে চড়াই উত্তরায় পেরিয়ে এখানে আসলেন এটাকেও দেখতে হবে। 17 বছরে শেখ হাসিনা ওয়াজেদের অর্থাৎ একটি প্রায় ফ্যাসিবাদী কায়দায় যে সরকারটি শাসন করেছিল, সে সময় কিন্তু অপোজিশন পলিটিক্যাল পার্টির রোল প্লে করা অত্যন্ত কঠিন। তার কারণ একদিকে গুম, খুন, হত্যা, রাহাজানির সম্মুখীন হতে হয়েছে, অন্যদিকে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ওই সময় ছিল পার্টিটাকে ধরে রাখা, তার সংহতি, ঐক্য ধরে রাখা। আমরা আগেও দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তখন বিএনপিকে ভেঙে চুরমার করে ফেলেছে। অর্থাৎ ওই ধরনের সরকার যখন ক্ষমতায় আসে, গণতন্ত্রকে সম্মানবোধ করে না, তখন অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোকে দুর্বল করতে চায়। সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বাংলাদেশের বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং তাদের সমস্যাগুলি জানতে চেয়েছেন এবং ওই সমস্যার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা ছিল আমার দৃষ্টিতে তারেক রহমান সাহেবের ওই সময়ের সঠিক সিদ্ধান্ত। এবং তারই ফলে আমরা দেখব যতগুলো বড় বড় আমরা দেখব কিছু কিছু সমাবেশ ঘটেছিল, সেই সমাবেশে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আর সবচেয়ে বড় তার কন্ট্রিবিউশনটি হচ্ছে আমরা দেখব যে 24-এর অভ্যুত্থানে যদিও ছাত্র জনতা বড় রোল প্লে করেছে, সেই ক্ষেত্রে লন্ডন বসে তারেক রহমান সাহেব এটা ওয়াকিবহাল ছিলেন, তাদের সাথে যোগাযোগ রেখেছেন। অ্যাট দ্য সেম টাইম পার্টি স্ট্যান্ডিং কমিটির মেম্বার্স এবং অন্য লেভেলের মিড লেভেলের নেতাদের সাথে সম্পর্ক রেখে ব্যাপক জনতার অংশগ্রহণ। যে সম্পর্কের কথা আপনি বলছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন, এই সম্পর্কটা তো এই মন্ত্রিসভায় নিঃসন্দেহে তিনি কাজে লাগিয়েছেন। এই মন্ত্রিসভা তিনি যে গঠন করেছেন সেখানে যাদেরকে আসলে তিনি মন্ত্রিসভায় এনেছেন, বেশ কিছু আলোচনা ছিল আসলে অনেক হেভিওয়েট নেতারা মন্ত্রিসভায় কেন নেই, অবশেষে তারাও আমরা দেখলাম যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই জায়গাগুলো নিয়ে একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। এটা আমার মনে হয় খুব ভালো করেছেন, কারণ তার মন্ত্রিসভাটা হয়েছে নবীন এবং প্রবীণের সমন্বয়। এটা হওয়া উচিত ছিল, কারণ নবীনদের চিন্তা চেতনা অত্যন্ত অ্যাডভান্সজনক অবস্থা আছে, প্রবীণরা কিন্তু সে পুরাতন ধাঁচে চিন্তা ভাবনা করে থাকেন এবং নবীনরা কিন্তু বিশেষ করে 17 বছরের যে অভিজ্ঞতা, প্রবীণদের চেয়ে নবীনরা সম্মুখীন বেশি হয়েছেন এবং তারা খুব অ্যাক্টিভ রোলটা প্লে করেছেন। যেমন করে আমি যদি দেখেন 13 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24-এ নির্বাচনে কিন্তু আমরা দেখব প্রবীণরা একটু থিতিয়ে গিয়েছিল, আমি বলবো আমার বিশ্লেষণে। সেই ক্ষেত্রে নবীনরাই কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। অর্থাৎ পলিটিক্যাল দিক থেকে আমরা যেটা বিশ্লেষণ করি সেটি হচ্ছে অ্যাক্টিভ রোল যদি প্লে না করা হয় তাহলে তিনি বাস্তবতার সম্মুখীন হন না। ওই বাস্তবতার সম্মুখীন হলেই বাস্তব সিদ্ধান্তগুলি গ্রহণ করতে পারেন, যার ফলে যে সমস্ত নবীনরা এই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হয়েছে আমার মনে হয় তাদের ভালো ভালো সিদ্ধান্ত দিয়ে সেরকম একটি সিদ্ধান্ত কিন্তু